ঘন্টা দুয়েক থাকার পর তার হুট করে মনে পড়ে হানিয়া এত রাতে একা একাই বের হয়ে এসেছিল সেই বাড়ি থেকে। গাড়িটা তো সে নিয়ে এসেছে, তাহলে হানিয়া বাসায় যাবে কিভাবে? এখনই বা কোথায় সে? কথাগুলো মনে পড়তেই তার শরীর একদম ঘেমে চুপচুপে হয়ে যায়। সে তার পকেট থেকে ফোন বের করে হানিয়ার নাম্বারে ক্রমাগত ফোন দিতেই থাকে, কিন্তু ফোনটা একবারও রিসিভ হয় না, বরং বন্ধ বলছে তার নাম্বার। এবার জাবিয়ান আর বসে থাকতে পারে না। সে বসা থেকে উঠে দৌড়ে গাড়িতে এসে বসে পড়ে। তারপর গাড়ি চালাতে শুরু করে। এক হাত দিয়ে ড্রাইভ করছে আর অন্য হাত দিয়ে হানিয়াকে ফোন দিচ্ছে। তার গাড়িটা যখন হাইওয়েতে উঠেছে তখনই বিপরীত দিক থেকে আসা একটা ট্রাকের সাথে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। সিট বেল্ট লাগানো থাকায় মাথায় তেমন ক্ষতি না হলেও ট্রাকের সাথে সংঘর্ষের কারণে তার গাড়িটা কয়েকবার ডিগবাজি খেয়ে উল্টে একটা গাছের সাথে গিয়ে পুনরায় বাড়ি খায়। এতে তার পিঠের মেরুদণ্ড কোমরে ভালোই চোট পায়। শুনশান হাইওয়েতে রাত 2টা কি 3টায় তাকে বাঁচানোর মতো কেউই ছিল না। বাচ্চার সব আশা ছেড়ে দিয়ে অসুস্থ চোখ দুটো শেষবারের মতো কাঙ্ক্ষিত রমণীটিকে দেখার জন্য বারবার আকুতি জানিয়েছে, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। অজ্ঞান হয়ে যাওয়ার আগে জাবিয়ান কয়েকটা বাক্য হানিয়ার জন্য উচ্চারণ করেছিল। তোমাকে ভালোবেসে আগলে রাখতে না পারার আক্ষেপ আমায় ওই দুনিয়াতেও তাড়া করে বেড়াবে। তোমার মুখ থেকে ভালোবাসি শোনার পরিবর্তে ঘৃণা করো শুনেই বিদায় নিতে হচ্ছে আমায়, আমার অপ্রিয় চেয়েও প্রিয় রমণী। কথাটা বলতে বলতে জাবিয়ানের চোখ দুটো বন্ধ হয়ে আসে। তার পরের ঘটনা জাবিয়ান জানে না। চোখ খুলে সে নিজেকে হসপিটালে পায়। কে বা কারা তাকে নিয়ে এসেছে সে কিছুই জানে না। জাবিয়ানকে হসপিটালে রাখা হয় 15 দিনের মতো। তার স্বাস্থ্যের একটু উন্নতি হতে মিস্টার তালুকদার আর রোজি বেগম তাকে বাসায় নিয়ে আসতে চান। জাবিয়ানেরও হসপিটাল থাকতে ভালো লাগছিল না, আর তাই সেও দ্বিমত করে না বাবা ফুফার কথায়। তাই ডাক্তার আজ তাকে ছুটি দিয়ে দিয়েছে। হানিয়া তার সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। তার শ্বশুর আসলেই তারা বাসার জন্য রওনা হবে। হসপিটালে কয়েকদিনে হানিয়া জাবিয়ানের সাথে ছিল। তার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না না থাকার, কিন্তু থাকলে সকলেই সন্দেহ করবে। সে চায় না সব সত্যি জানার আগেই বাসার সবাই তাদের সম্পর্কের অবনতির কথা জানতে পাক। জাভিয়ান খাটে আধশোয়া হয়ে হানিয়াকে দেখছে। তার মাথায় শুধু হানিয়ার ওই দিনের কথাই ঘুরে। সত্যি কি তাদের বিচ্ছেদ হয়ে যাবে? সকাল 11টার দিকে মিস্টার তালুকদার তাদের নিতে আসেন। মিস্টার মিসেস তালুকদার আসেননি। সে চেয়েছিল জাভিয়ান আরও কিছুদিন থাকুক হসপিটালে, কিন্তু তার সেই কথা কেউ শুনেনি। তাই সে সবার উপর রাগ করে তার খালাতো বোন মানে সুহাদের বাসায় চলে গিয়েছে। তারা যখন আসবে তখন ডাক্তার মিস্টার তালুকদারকে বলে, জাবিয়ানের জন্য একজন নার্স নিয়ে গেলে ভালো হয়। সে জাবিয়ানকে নিয়ম করে সব করাতে পারবে। তার পায়ের এক্সারসাইজটাও কীভাবে করতে হয় হবে সে তা জানে। হানিয়া গাছছাড়া ভাব নিয়ে বলে, আমার হাজব্যান্ডের জন্য আমি যথেষ্ট আঙ্কেল। আর ওনার জন্য ফিজিওথেরাপিস্ট রাখা হয়েছে। সে ওনাকে বাসায় এসে নিয়মিত এক্সারসাইজ করিয়ে দিয়ে যাবে। আর অবসর সময়ে আমি তো থাকবই। মিস্টার তালুকদার হানিয়ার কথা শুনে প্রসন্ন হয়। ডাক্তার আঙ্কেল হানিয়ার কথায় বিরোধিতা করতে চাইলে মিস্টার তালুকদার তাকে চোখের ইশারায় মানা করে দেয়। জাবিয়ান চুপচাপ হানিয়ার কথা শুনছে। সেও ভীষণ খুশি হয়েছে, কিন্তু তা প্রকাশ করে না। একজন নার্স জাবিয়ানের জন্য হুইল চেয়ার নিয়ে এসে তাকে বসাতে চাইলে হানিয়া তাকে সরিয়ে নিচে জাবিয়ানকে 2 হাত দিয়ে আগলে নিয়ে বেড থেকে হুইল চেয়ার বসিয়ে দেয়। হানিয়া যখন জাভিয়ানকে চেয়ারে বসাচ্ছিল তখন হানিয়া জাভিয়ানের কানে কানে বলে, লোক দেখানো দায়িত্বকে ভালোবাসা ভেবে ভুল করবেন না কিন্তু। হানিয়ার এই একটা কথাই যেন জাভিয়ানের দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। কি বলল হানিয়া? লোক দেখানো দায়িত্ব? আগে তো কতবার সেবা শুশ্রূষা করেছে, কিন্তু কখনো তো দায়িত্ব শব্দটা তার মাঝে আসেনি। তাহলে কি সত্যি হানিয়ার ভালোবাসা শেষ হয়ে গেছে? বাসায় আসার পর জাবিয়ান হানিয়ার মধ্যে অনেক পরিবর্তন দেখতে পায়।
হানিয়া তার সকল কাজ খুবই সুন্দরভাবেই করে দেয়। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তার রাতে ঘুমানোর আগ পর্যন্ত প্রতিটি কাজ নিজ দায়িত্বে করে, কিন্তু কোনো ভালোবাসা পায় না কাজগুলোতে। দায়সারাভাবে করে কাজগুলো। মনে হয় হানিয়া তার বিনা বেতনের নার্স। আবার কয়েকটা অবাক করা কাজও করে। সেটা হলো মাঝে মধ্যে হানিয়া ফোনে কেউ একজন কল করে, তখন হানিয়া ফোনটা কানে নিয়ে ঘরের বাহিরে চলে যায়, না হলে বেলকুনির একদম শেষ কর্নারে গিয়ে কথা বলে। আধা ঘন্টা বা আরও বেশি সময় নিয়ে কথা বলে। কার সাথে এত কথা বলে কথাটা জিজ্ঞাসা করলে হানিয়া এর কোনো সঠিক জবাব দেয়নি কোনোবারই। জাবিয়ানের ভয় হচ্ছে, ভীষণ ভয়। কিসের ভয়ে সে বুঝতে পারছে না। সময় এখন মাগরিবের ওয়াক্ত। হানিয়া নামাজ পড়ার জন্য অজু করতে গিয়েছে। এমন সময় তার ফোনটা বেজে ওঠে। জাবিয়ান বেডে শোয়া ছিল, আর ফোনটা বেডের পাশে টেবিলে রাখা। জাবিয়ান হাত বাড়িয়ে ফোনটা হাতে নেয়। দেখে জানু নামের কেউ একজন ফোন করেছে। নামটা দেখেই জাবিয়ানের বুকটা ধুক করে ওঠে। তাদের সম্পর্কে কি তৃতীয় ব্যক্তির আগমন ঘটে গিয়েছে? তাহলে হানিয়া কি আসলে তারা নেই? হানিয়ার মনোমাঝারে আরেকজনের আগমন ঘটে গিয়েছে? হানিয়া কি এই জানুর সাথেই তাহলে অমন ঘন্টার পর ঘন্টা কথা বলে? জাবিয়ানের এসব ভাবনার মাঝেই কলটা কেটে যায়। হানিয়াও ততক্ষণে অজু করে বের হয়ে এসেছে। মুখ মুছতে মুছতে সে জাবিয়ানকে জিজ্ঞাসা করে, আমার ফোন এসেছিল? জাবিয়ান থমথমে মুখে বলে। হুম। হানিয়া হিজাব পড়তে পড়তে বলে, ও, কারো পারমিশন ছাড়া তার পার্সোনাল জিনিস ধরা ব্যাড ম্যানার্স। আশা করি কথাটা মনে রাখবেন। জাবিয়ান দাঁত কিরমি দিয়ে বলে, তুমি অন্য কেউ নও, আমার স্ত্রী তুমি। হানিয়া একটা তাচ্ছিল্যের হাসি দেয়। তারপর আর কোনো কথা না বলে জাবিয়ানের হাত থেকে ফোনটা নিয়ে সেটা ডু নট ডিস্টার্ব অন করে নামাজে দাঁড়িয়ে যায়। জাবিয়ান হানিয়ার এমন কাছে ভীষণ কষ্ট পায়, সেই সাথে অপমানিতও হয়। সে মনে মনে ভাবে, আজ হাঁটতে চলতে পারছি না তাই এমন করছে। কথায় আছে না, হাতি যখন কাদায় পড়ে চামচিকেতেও তখন লাথি মারে। আমার হয়েছে এখন সেই অবস্থা। জাবিয়া নিজের মনে মনে বিড়বিড়াতে থাকে। কেটেছে আরও 30টা দিন। ডাক্তারের দেওয়া ঔষধ, হানিয়ার অক্লান্ত পরিশ্রম, আর সবচেয়ে বড় হলো আল্লাহর অশেষ রহমতে জাবিয়ান এখন প্রায় সুস্থ। ডাক্তারের ঔষধ যেমন নিয়ম করে খেতে হয়েছে জাবিয়ানকে, তেমনই হানিয়াও গাধার খাটুনি খেটেছে জাবিয়ানকে সুস্থ করে তুলতে। জাবিয়ানের হাতের প্লাস্টার খোলা হয়েছে দিন 3 আগে। হাঁটাচলাও করতে পারে, কিন্তু স্ক্র্যাচ নিয়ে করতে হয়। জাবিয়ান অফিসে যেতে ছিল, মিস্টার তালুকদার তাকে আরও কিছুদিন রেস্ট করতে বলে। জাবিয়ান বাবার কথার উপর কোনো কথা বলার সাহস পায় না। আর ইদানিং জাবিয়ান প্রচণ্ড আত্মগ্লানিতে ভুগছে। অসুস্থ থাকার কারণে তাকে দিনের বেশিরভাগ সময় শুয়ে বসেই কাটাতে হতো। তখন সে না চাইতেও হানিয়ার কথা ভাবতো। হানিয়ার কথা ভাবতে ভাবতে তার ভালো লাগে। সেই ভাবনা থেকে আস্তে আস্তে সে তার পূর্বের কর্মগুলোর কথাও স্মরণে এসে পড়তো। বিয়ের শুরু থেকে তার অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত সে হানিয়াকে ঠিক কতটা নির্মমভাবে অত্যাচার কষ্ট দিয়েছে সেটা সে বুঝতে পেরেছে। সে বুঝ থেকে আজকাল সে হানিয়ার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। হানিয়া সকলকে সকালের ব্রেকফাস্ট করিয়ে কুলসুম আর রান্নার আন্টিকে বুঝিয়ে দেয় কি কি রান্না করতে হবে তাদের। তারপর চলে যায় নিচের রুমে। জাবিয়ান অসুস্থ থাকা অবস্থায়ও সে নিয়মিত কলেজে গিয়েছে। বেশি না, 4 বা 4.5 ঘন্টার জন্য সে জাবিয়ানের দায়িত্ব কুলসুম আর রসি বেগমের উপর দিয়ে কলেজে করেছে। হানিয়ার 2টো ক্লাস হয়, কোনোদিন 3টা হয়। এতে তার 3 কি 3.5 ঘন্টা লাগে, কিন্তু এক্সট্রা 1 ঘন্টা কোথায় বা কিসের জন্য ব্যয় করে তা জাবিয়ান জানে না। কয়েকবার জিজ্ঞাসা করে কোনো সদ্য উত্তর পায়নি। আজ তার একটা এক্সাম আছে, 9টায় এক্সাম শুরু হবে, কিন্তু তার ঘরে বেঁচে গিয়েছে 8টা 40। যেতে যেতে হয়তো এক্সামও শুরু হয়ে যাবে। হানিয়া তাই না খেয়ে রেডি হয়ে নিচ্ছে। জাবিয়ান সোফায় বসে আর চোখে সবটাই প্রত্যক্ষ করছে।
হানিয়াকে তাড়াহুড়ো করে উপরে যেতেই সে বুঝে যায় হানিয়া আজ ব্রেকফাস্ট করা হবে না। তাই ঝাঁপিয়া নিচেই খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা প্লেটে অল্প করে খাবার নেয়। তারপর সেটা নিয়ে চলে যায় নিজেদের রুমে এসে দেখে হানিয়া রেডি হচ্ছে, তো এখনই বের হবে। ঝাঁপিয়ান খাবারের প্লেটটা সেন্টার টেবিলে রেখে হানিয়ার কাছে গিয়ে তার হাত টেনে ধরে। তারপর তাকে টেনে সেন্টার টেবিলের কাছে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিয়ে প্লেট থেকে একটু খাবার হানিয়ার মুখের সামনে ধরে। মিষ্টি একটা হাসি দিয়ে বলে, সকলকে খাওয়ালে কিন্তু নিজে তো খেলে না। এমন করলে অসুস্থ হয়ে পড়বে, তখন আমাদের খেয়াল কে রাখবে? একটু খেয়ে তারপর যাও, ফিরতেও তো লেট হবে মনে হয়। হানিয়া ভ্রু কুঁচকে জাভিয়ানের দিকে তাকায়, তারপর তার হাত সরিয়ে দিয়ে বসা থেকে উঠে পড়ে। নিচের ব্যাগটা নিয়ে রুম থেকে বের হওয়ার আগে বলে, আমি অসুস্থ হলে ফেলে আসবেন বাপের বাড়ি। আপনাদের কোনো ঠেকা নেই যে আমার আবার সেবা করার, তাদেরও কোনো ঠেকা নেই আমার সেবা করার। কিন্তু এই একটা জায়গা ছাড়া তো আমার মাথা গোজার কোনো জায়গা নেই। থাকলে আপনাদের সকলকে কষ্ট দিতাম না। নিজের কষ্ট নেয়ার জন্য আমি নিজেই যথেষ্ট। আপনি নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। কথাটা বলে হানিয়া এক সেকেন্ডও দেরি করে না, বের হয়ে আসে রুম থেকে। জাভিয়ান শূন্য দৃষ্টিতে তার চাওয়া দেখে। হানিয়ার কথাগুলো তার ভীষণ লেগেছে। কোথায়? একদম বুকে। হানিয়াকে সে ভেবেছিল শান্ত শিষ্ট লক্ষ্মী একটা মেয়ে। তার ভাবনা অবশ্য ভুল না, কিন্তু তার কথাগুলো অনেক ওজন বেশি। একদম বুকের এই পাশটা ঢুকে ও পাশ দিয়ে বের হয়ে যায়। দীর্ঘ 4 ঘন্টার এক্সাম শেষে হানিয়া ইনায়া বের হয়ে আসে। এক্সাম মোটামুটি ভালোই হয়েছে। কথা বলতে বলতে তারা কলেজ থেকে বের হচ্ছিল, তখনই হানিয়ার মাথা ঘুরিয়ে পড়ে যায়। আদিয়া তো তখন কলেজ থেকে বাসায় ফেরার জন্যই বের হচ্ছিল। তার দৃষ্টিতে বিষয়টা ধরা পড়ে। সে চঞ্চল পায়ে তাদের কাছে এগিয়ে যায়। তারপর হানিয়ার পাশে বসে ইনায়াকে অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে ওনার? অজ্ঞান হয়ে পড়লো কেন? ইনায়া হানিয়ার গালে আলতো করে চাপড় মারতে মারতে বলে, জানি না ভাইয়া, ওকে এমনিতে দুর্বল লাগছিল, হাত পাও একদম ঠান্ডা হইয়া এসেছে, মনে হয় প্রেশার ফল হয়েছে। হানিয়া, এই হানিয়া উঠ। হানিয়ার এমন অবস্থা দেখে ইনায়া আদিয়া দুজনে ভীষণ ঘাবড়ে যায়। তাই তো ইনায়া আশেপাশের মানুষের কথা না ভেবেই আদিয়াতকে স্যার না ডেকেই ভাইয়া ডেকে ফেলেছে। অবশ্য আদিয়াত আর ইনায়া ভাই বোনই হয়। বিষয়টা কলেজের প্রফেসররা জানলেও স্টুডেন্টরা কেউই জানে না। আদিয়াত ইনায়ার কথা শুনে দ্রুত এক বোতল পানি এনে সেটা ইনায়াকে দিয়ে বলে হানিয়ার মুখে ছিটাতে। ইনায়া তাই করে, কিন্তু কোনো কাজ হয় না। তখনই আদিয়াত নিজের অস্থিরতাকে সামলাতে না পেরে হানিয়াকে কোলে তুলে নেয় আর ইনায়াকে বলে তার সাথে যেতে, উদ্দেশ্য হসপিটাল। আদিয়াত তাকে নিকটস্থ একটা হসপিটালে নিয়ে আসে। গাড়ি থেকে বের হয়ে আবারও হানিয়াকে কোলে তুলে নেয়। এবার অবচেতন হানিয়ার মাথাটা গিয়ে পড়ে আদিয়াতের বুকের উপর। আদিয়াত কিছু সময়ের জন্য থমকে যায়। ইনায়া ভাইকে থেমে যেতে দেখে ডাক দেয়। আদিয়াত তার ডাকে নিচের ধ্যানে ফিরে। তারপর আবার পা চালিয়ে হসপিটালের ভেতরে ঢুকে পড়ে। ডাক্তার হানিয়াকে দেখে তাদের জানায় হানিয়ার শরীর অনেক দুর্বল এবং সে নিয়মিত খাওয়া ঘুম কিছুই করে না। তাকে কয়েকটা ঔষধ আর কিছু পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ছাড়ার আগে একটা স্যালাইন সেখানে বসিয়ে দিয়ে তারপর আসতে হয় তাকে। মাঝপথে ইনায়ার একটা কাজ পড়ে ইনায়া নেমে পড়ে। আদিয়াত নিচের গাড়িতে করে হানিয়াকে বাসায় ছেড়ে আসে। অন্যদিনের তুলনায় আজ অনেক বেশি দেরি হওয়ায় জাভিয়ান বেলকনিতে দাঁড়িয়ে বাড়ির মেন গেটের দিকে তাকিয়েছিল। তার বেলকনি থেকে বাসায় ঢোকার মেন গেট একদম স্পষ্ট দেখা যায়। তখন তার নজরে পড়ে আদিয়াত গাড়ি থেকে নামা হানিয়ার দিকে। আদিয়াত নিচে আগে গাড়ি থেকে নেমে তারপর হানিয়ার পাশে দরজা খুলে দেয় তাকে বের হওয়ার জন্য। তারপর ঔষধের প্যাকেটটা হানিয়াকে দেয়। হানিয়া তাকে ঔষধ ও যাবতীয় খরচের জন্য টাকা দিতে চাইলে আদিয়াত তাকে হালকা বকা দেয়। পরবর্তীতে নিচে আবার একটা হাসির কথা বলে হানিয়াকে হাসিয়ে দেয়। পুরো ঘটনাটা জাভিয়ান বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে।
বুকের বাম পাশের যন্ত্রটায় ভীষণ ব্যথা হচ্ছে। তার বউয়ের মুখে অন্য একজনের জন্য হাসি ফুটেছে, সে কিছুতেই মানতে পারছে না। হানিয়া আদিয়াতকে বিদায় দিয়ে বাসায় প্রবেশ করে। ড্রয়িং রুমে বসে থাকা রোজি বেগম সকালে না খেয়ে যাওয়া এবং এত দেরি করে ফেরায় বকাঝকা করে। বেশি একটা বকাঝকা করতে পারে না হানিয়ার অসুস্থ মুখশ্রী দেখে। হানিয়াকে ফ্রেশ হয়ে আসতে বলে তাড়াতাড়ি করে। হানিয়া রুমে এসে জাবিয়ানকে পায় না। বাসার জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকার আগে বেলকুনিতে একবার উকি মারে। সেখানে জাবিয়ানকে বসে থাকতে দেখে কিন্তু কিছুই বলে না বা প্রতিক্রিয়া ব্যক্ত করে না। চুপচাপ ফ্রেশ হয়ে এসে নিচে নেমে আসে। রোজি বেগম তাকে নিচের হাতে খাইয়ে দেয়। তারপর সে উপরে এসে ডাক্তারের দেওয়া ওষুধগুলো খেয়ে শুয়ে পড়ে সোফায়। জাবিয়ানের অ্যাক্সিডেন্টের পর থেকে তাদের বিছানার দূরত্ব বেড়েছে। হানিয়া জাবিয়ানের সাথে সবটা সময় থাকলেও বিছানায় তার পাশে শোয় না। জাবিয়ান এর জন্য কয়েকবার ছোড়াছুড়ি করলেও হানিয়া এবার নিজের সিদ্ধান্তে অটল। জাবিয়ান আজ অনেকদিন পর স্পর্শের সাথে দেখা করতে এসেছে। অনেকক্ষণ বোনের সাথে কথা বলল, খুবই ভালো লাগছে তার। জাবিয়ান স্পর্শের সুস্থতা দেখে খুবই খুশি। সে মিসেস জুলিয়াকে একটু দূরে নিয়ে গিয়ে স্পর্শর হেলথ সম্পর্কে জিজ্ঞাসা করলে মিসেস জুলিয়া জানে স্পর্শ সুস্থ হচ্ছে। কথা শেষ করে সে যখন চলে আসবে তখন মিসেস জুলিয়া তার পেছনে ডেকে বলে, মিস্টার চৌধুরী কবে আসবে স্যার? কথা হয়নি এতদিন, 3 মাস তো প্রায় শেষের পথে, হয়তো তাড়াতাড়ি আসবে। আজকে দেখি কথা বলবো। ও জাবিয়ান মিস্টার চৌধুরীর সাথে কথা বলছে। জাবিয়ান টুকটাক কথা বলার পর তাকে জিজ্ঞাসা করে, কবে আসছো তুমি? কাজ শেষ, 2-1 দিনের মাঝেই ফিরছি। ও, তাড়াতাড়ি এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজের কথা শুনে মিস্টার চৌধুরীর কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে জাবিয়ানকে জিজ্ঞাসা করে, কি সারপ্রাইজ? সেটা যদি বলেই দেই তাহলে সারপ্রাইজ আর থাকবে থাকবে না, তাই আমিও বলবো না। তুমি আসো, তারপর নিজের চোখে দেখবে। মিস্টার চৌধুরী একটা হতাশ মিশ্রিত শ্বাস ফেলে বলে, আচ্ছা, আমার স্পর্শের কি অবস্থা? এতদিন কাজে ব্যস্ত থাকায় তেমন একটা খোঁজ নিতে পারিনি। জাবিয়ান চোরা হাসি দিয়ে বলে, আগের মতোই আছে। ভাবছি তুমি ফিরে আসার পর অন্য একজন ডাক্তারকে দেখাবো। প্রায় 3 বছর ধরে তো একজনের চিকিৎসা নিয়েই আসছি, কোনো ইমপ্রুভমেন্ট তো হলো না। মিস্টার চৌধুরী জাবিয়ানের কথা শুনে ঘাবড়ে যায়। তাও সে নিজেকে সামলে বলে, আচ্ছা, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফেরার চেষ্টা করছি। ওকে, রাখছি তাহলে। বাই। বাই। তারা একে অপরের থেকে বিদায় নিয়ে ফোন কেটে দেয়। জাবিয়ান ফোন কেটে পেছনে ফিরে হানিয়াকে দেখতে পায়। সে চমকে যায় তাকে দেখে। জাবিয়ান ঘাবড়ে যাওয়া মুখটা দেখে হানিয়ার কপালে ভাঁজ পড়ে কয়েকটা, কিন্তু সে আগ্রহ করে কিছু জিজ্ঞাসা করে না। হানিয়া জাবিয়ানের থেকে চোখ সরিয়ে ওয়াশরুমে চলে যায়। হানিয়ার চলে যাওয়ায় জাবিয়ানকে স্বস্তি দেয়। সে তার চেপে রাখা শ্বাস ফুস করে ছেড়ে দেয়। হানিয়া ওয়াশরুম থেকে এসে মুখ হাত মুছে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। জাবিয়ান অসহায় চোখে সবটা প্রত্যক্ষ করে। ক্র্যাচের সাহায্যে হানিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলে, হানি, বেডে চলো, তোমায় ছাড়া আমার ঘুম আসে না। হানিয়া চোখের উপর থেকে হাত সরিয়ে বলে, নতুন কেউ আসা পর্যন্ত একটু কষ্ট করে ঘুমানোর চেষ্টা করুন। জাবিয়ান হাত বাড়িয়ে হানিয়ার একটা হাত চেপে ধরে তারপর বলে, তুমি থাকতে অন্য কারো আসার কথা আসছে কেন হানি? হানিয়া বিরক্ত হয় জাবিয়ানের কথায়। সে জাবিয়ানের হাতটা ছাড়িয়ে শোয়া থেকে উঠে বসে। তারপর মাথার বালিশটা নিয়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটা লাগায়। জাবিয়ান হকচকিয়ে যায় তার কাছে। সে তাড়াতাড়ি করে হানিয়ার হাত পেছন থেকে ধরে তাকে আটকে দেয়। কণ্ঠে অস্থিরতা নিয়ে বলে, বালিশ নিয়ে কই যাচ্ছ এত রাতে? হানিয়া জাবিয়ানের দিকে ফিরে তার থেকে নিচের হাত ছাড়িয়ে নেয়। চোখে চোখ রেখে বলে, ক্লান্ত আমি, শরীর চলছে না, একটু রেস্ট চাচ্ছে আমার দেহ, মন মস্তিষ্ক। কিন্তু আমার চাওয়া সবসময় বাতিলের পাতায় স্থান পায়। বুদ্ধিমান আপনি, আশা করি আর
খুলে বলতে হবে না। জাভিয়ান হানিয়ার ইঙ্গিতপূর্ণ কথায় মানে বুঝতে পারে। জাভিয়ান স্তব্ধ হয়ে বলে, আমি ডিস্টার্ব করব না আর, প্রমিস। তাও তুমি এই রুম ছেড়ে চলে যেও না। ঘুমিয়ে পড়ুন। হানিয়া পুনরায় সোফায় বালিশ রেখে উল্টো পাশে ফিরে শুয়ে পড়ে। জাভিয়ান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে সেও গুটিসুটি পায়ে হেঁটে বেডে এসে পড়ে। হানিয়া যেই পাশটায় ঘুমাতো সেই পাশে শুয়ে পড়ে। আজ সেও ভীষণ ক্লান্ত অনুভব করছে। প্রতিশোধের নেশায় ডুবে আজ সে ক্লান্ত পথিকের ন্যায়। আদৌ কি তার এই ক্লান্তি কখনো দূর হবে? হলেও কিভাবে? মাঝে একদিন পেরিয়ে যায়। হুট করে দেখা মেলে সোহার। উড়ে এসে জুড়ে বসার মতো ঘাঁটি গেড়েছে তালুকদার বাড়িতে। এসে থেকে জাভিয়ানের ঘরে ঘাপটি মেরে বসে আছে। ক্ষণে ক্ষণে কেঁদে কেঁদে বলছে এতদিন তার না আসতে পারার কারণ। তার নাকি একটা পরীক্ষা ছিল, তাই এতদিন সময় করে আসতে পারেনি। মানলাম তোর পরীক্ষা, তাই বলে কি প্রায় 3 মাস লাগিয়ে একটা ইন্টার পড়ুয়া মেয়ের কি এমন পরীক্ষা হচ্ছিল? তা জানতে চাইল জাভিয়ানের মন, কিন্তু মুখ দিয়ে প্রশ্ন বের হলো না। হানিয়া কলেজ থেকে এসে রুমে ঢাকে পেতনিকে দেখে মনে মনে একটু বিরক্তই হয়। ড্রামা কুইন কিনা মেয়েটা। জাভিয়ান আধশোয়া হয়ে বসে ল্যাপটপে কিছু একটা করছিল, আর সোহা তার পাশে বসে বকবক করছে। জাভিয়ান হানিয়াকে দেখে নিচের কাজ অফ করে হানিয়ার দিকে তাকিয়ে থাকে। এতক্ষণের সব বিরক্তি হানিয়ার উপস্থিতিতে বিলীন হয়ে যাচ্ছে। হানিয়া তার ব্যাগ বোরকা ছেড়ে বাসায় পরার জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। হানি ওয়াশরুমে ঢুকে পড়লে জাভিয়ান পুনরায় তার কাজ শুরু করে। ল্যাপটপে আঙুল চালাতে চালাতে বলে, সোহা, এখন তুমি তোমার রুমে যাও। সোহা ফট করে প্রশ্ন করে ওঠে। কেন জাভিয়ান? জাভিয়ান চোখ তুলে তার দিকে তাকালে সে বলে, ভাইয়া? জাভিয়ান সোহার দিকে পূর্ণ দৃষ্টি রেখে বলে, বউ আমার ক্লান্ত, তার এনার্জির জন্য গ্লুকোজ লাগবে। এটা যেই সেই গ্লুকোজ না, জামাইয়ের আদরওয়ালা গ্লুকোজ। শুধু তার না, আমারও একটু প্রয়োজন তাকে। অনেকক্ষণ দূরে তো, এখন আমি কি তোমার সামনেই গ্লুকোজ দেওয়া নেওয়া করব? এটাই কি চাচ্ছ? সোহাব জাভিয়ানের কথা শুনে চোখ বড় বড় করে ফেলে। তারপর বিস্ময় ভাব নিয়ে রুম ত্যাগ করে। হানিয়া বের হয় 1 ঘন্টা পর। জোহরের ওয়াক্ত হয়ে যাওয়ায় হানিয়া জোহরে নামাজে দাঁড়িয়ে পড়ে। জাভিয়ানও বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর নিচে উঁচু করে একটা চেয়ারে নিয়ে এসে হানিয়ার থেকে কয়েক কদম সামনে রেখে নামাজে বসে। হানিয়া নিচে নামাজ শেষ করে জাভিয়ানের নামাজ শেষ করার অপেক্ষা করে। জাভিয়ানের নামাজ শেষ হলে সে জাভিয়ানকে জিজ্ঞেস করে, লাঞ্চ কি এখন করবেন নাকি আরো দেরিতে? এখনই করব। আমায় একটু ধরে নিচে নিয়ে চলো। সকাল থেকে পায়ে আবার চিনচিনিয়ে ব্যথা করছে। চলুন। হানিয়া জাভিয়ানের কাছে এসে তার বাম হাতটা নিচের কাঁধের উপর তুলে নেয় আর নিচের ডান হাতটা জাভিয়ানের কোমরে চেপে ধরে। আস্তে আস্তে করে নিচে নিয়ে যেতে থাকে তাকে। দুপুরে লাঞ্চ সকলে একসাথেই করে নেয়, হানিয়া আর কুলসুম ব্যতীত। তারা দুজন সবসময় একসাথেই করে। জাভিয়ানের খাওয়া শেষ হলে সে ড্রয়িং রুমে বসে বাবার সাথে অফিস সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলা শুরু করে। হানিয়া সেই ফাঁকে খেয়ে নেয়। তারপর জাভিয়ানের জন্য তেল গরম করে নিয়ে আসে। মিস্টার তালুকদার নিচের রুমে চলে গিয়েছে কিছুক্ষণ আগেই। হানিয়া জাভিয়ানের পায়ের কাছে বসে পড়ে। তারপর একটা সোফার পিলো নিচের কোলে নিয়ে সেটার উপর একটা পুরনো কাপড় দিয়ে সেখানে জাভিয়ানের একটা পা রেখে তেল মালিশ করতে থাকে। বাম পাটা একটু বেশি চোট পেয়েছে, তাই সেটার জন্য এখনও ভুগতে হচ্ছে। জাভিয়ানের পায়ে তেল মালিশ করার সময় সোহা এসে সেখানে উপস্থিত হয়। সে হানিয়াকে মালিশ করতে দেখে একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলে, এতদিনে একদম ঠিক জায়গায় বসে আছো। বামন হয়ে চাঁদে হাত বাড়ানোটা ছিল, হয়নি। জাভিয়ান তোমাকে তোমার সঠিক জায়গাটা দেখিয়ে দিয়েছে। আকস্মিক জাভিয়ান সোহার এমন বক্তব্যে হতভম্ব হয়ে যায়। হানিয়ার ততক্ষণে কাজটা শেষ হয়ে গিয়েছে। সে বসা থেকে দাঁড়িয়ে সোহার সামনে গিয়ে বলে, বিশ্বাস করো, এই চাঁদের প্রতি আমার বিন্দু পরিমাণেও হাত বাড়ানোর ইচ্ছে নেই।
বামুন হয়ে আমি একজন বামুনকেই আশা করেছিলাম নিজের জীবনে, কিন্তু ভাগ্য আমার প্রতি বরাবরই নিষ্ঠুর। কথাটা বলেই হানিয়া একটা হাসি দিয়ে সোহার সামনে থেকে সরে যায়। হাতটা ধুয়ে এসে জাভিয়ানকে ধরে নিয়ে উপরে চলে আসে। 3 দিন পরের ঘটনা। এর মধ্যে মিস্টার চৌধুরী এসে পড়েছে দেশে। জাভিয়ান আর সে খুব শীঘ্রই দেখা করতে চাইছে। তারা ঠিক করে আগামীকাল জাভিয়ানের অফিসে তারা দেখা করবে। সেখান থেকে বিকেলে বের হয়ে বাড়ির পেছনের গেট দিয়ে স্পর্শর কাছে যাবে। জাভিয়ান আজ অফিসে এসেছে। দীর্ঘ 3 মাস পর সে অফিসে পা রাখলো। তার পাটাও আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। মিস্টার চৌধুরীর সাথে কথা বলা শেষ করে জাভিয়ান গাড়িতে সময় দেখে নেয়। কাটায় কাটায় দুপুরে 12টা বাজে। হানিয়ার ছুটি হবে আরো 15 মিনিট পর। সে ভাবে আজ হানিয়াকে কলেজ থেকে নিতে সেই যাবে। যেই ভাবা সেই কাজ। চেয়ারের পেছনে ঝুলিয়ে রাখা কোটটা হাতে নিয়ে কেবিন থেকে বের হবে তখনই কেউ একজন নক করে। জাভিয়ান তাকে ভেতরে প্রবেশের অনুমতি দিলে স্টাফটি প্রবেশ করে। পিয়ন এসেছে। তার হাতে একটি মাঝারি সাইজের খাম। পিয়ন তার দিকে খামটি বাড়িয়ে দিয়ে জানায় এটি জাভিয়ানের নামে এসেছে। জাভিয়ান খামটি নিচের হাতে তুলে নিয়ে পিয়নকে বিদায় জানায়। পিয়ন চলে যাওয়ার পর জাভিয়ান খামটি ছিঁড়ে খামের ভেতর এমন কিছু পায় যা তার পুরো দুনিয়া উলটপালট করে দেয়। তার আশেপাশে সবকিছু গোল গোল ঘুরতে থাকে। জাভিয়ান ধপ করে বসে পড়ে তার চেয়ারে। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। হুট করে একটা কথাই মাথায় আসে। সে খামটা হাতে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর হনহনিয়ে কেবিন থেকে বের হয়ে আসে। নিচেই গাড়ি চালিয়ে হানিয়ার কলেজে এসে উপস্থিত হয়। হানিয়ার মাত্রই ছুটি হয়েছে। সে আর কিছু স্টুডেন্ট আদিয়াত আর একজন টিচারের সাথে একটা গ্রুপ প্রজেক্ট নিয়ে কথা বলছিল। তখনই জাভিয়ান হুট করে এসে সকলের মাঝ থেকে হিড়হিড়িয়ে টানতে টানতে তাকে নিয়ে এসে গাড়িতে এক প্রকার ছুঁড়ে মারে। বিষয়টা এত তাড়াতাড়ি হয়ে যায় যে হানিয়া কোনো রিয়্যাক্ট করতেও সময় পায় না। জাভিয়ান থেকে গাড়িতে বসে নিচেও বসে পড়ে ড্রাইভিং সিটে। হাই স্পিডে গাড়ি চালিয়ে বাসায় এসে পড়ে। রাস্তায় হানিয়া তার এমন অদ্ভুত আচরণের কারণ জিজ্ঞেস করে, কিন্তু জাভিয়ান কোনো উত্তর দেয় না। গাড়ির স্পিড কমাতে বললেও সে শোনে না। বাড়ির সামনে গাড়ি থামিয়ে নিচে বের হয়ে হানিয়াকে বের করে আনে। তার হাতটা শক্ত করে চেপে ধরে আগের ন্যায় টেনে নিয়ে যেতে থাকে বাড়ির ভেতরে। কলিং বেল দেওয়ার পর কুলসুম দরজা খুলে দেয়। ড্রয়িং রুমে সোহা, মিস্টার অ্যান্ড মিসেস তালুকদার বসেছিলেন। জাভিয়ান তাদের সামনে দিয়ে হানিয়াকে টেনে নিয়ে যেতে চাইলে মিস্টার তালুকদার ছেলেকে থামিয়ে দেন। জাভিয়ানের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে এতটাই রেগে আছে যে সামনের ব্যক্তিটির গায়ে হাত তুলতে সে দুবার ভাববে না। বাবার নিষেধ অমান্য করে চলে যেতে চাইলে মিস্টার তালুকদার এবার ছেলেকে ধমকে বলে, দাঁড়াতে বলছি না আমি? কি হয়েছে তোমার? এত রেগে আছো কেন তুমি? আর হানিয়াকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? জাভিয়ান বাবার দিকে ফিরে বলে, কিছু প্রশ্নের উত্তরের জন্য ওকে এভাবে নিয়ে যাচ্ছি। আর রাগটাও এই কারণেই। পেয়েছো উত্তর? যাই এখন? না, যাবে না তুমি। যা বলার এখানেই বলো। এখানে বলা যাবে না? কেন যাবে না? জাভিয়ান এবার চিৎকার করে বলে, কোন মুখে আমি তোমাদের সামনে আমার চরিত্রহীন স্ত্রীর কথাগুলো বলবো, যে কিনা একের পর এক পুরুষের সান্নিধ্যে যায় বিবাহিত হওয়া সত্ত্বেও? জাভিয়ানের কথাগুলো যেন অ্যাটম বম হয়ে ড্রয়িং রুমে পড়ে। সকলে তার কথা শুনে অবাক হতেও ভুলে যায়। হানিয়ার চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জাভিয়ান তাকে এত বড় অপবাদ দিচ্ছে। সে নাকি একের পর এক পুরুষের সান্নিধ্যে যায়। এটাও শোনার বাকি ছিল। মিস্টার তালুকদার এবার ভয়াবহ রকমের রেগে যায়। সে জাভিয়ানের থেকেও দ্বিগুণ তেজ নিয়ে চেঁচিয়ে বলে, কি বলছো তুমি তা জানো? সজ্ঞানে আছো তো? হানিয়া তুমি ব্যতীত অন্য কোনো পুরুষের সান্নিধ্যে যায়? নিজের স্ত্রীকে এত বড় একটা অপবাদ দিতে তোমার বিবেকে বাঁধলো না? কিসের উপর ভিত্তি করে তুমি এইসব বলছো? যথেষ্ট প্রমাণ আছে আমার কাছে, যার উপর ভিত্তি করে আমি এসব বলছি। এবার হানিয়া মুখ খুলে সে নিস্তব্ধ গলায় বলে, প্রমাণগুলো একটু দেখা যাবে? নিজের চরিত্রের সার্টিফিকেটটা একটু দেখতে পারি? জাভিয়ান তার কোটের ভেতর থেকে সেই খামটা বের করে সেখান থেকে কিছু ছবি বের করে হানিয়ার দিকে ছুঁড়ে দিয়ে বলে,
নেন ম্যাম, দেখেন আপনার কীর্তিকলাপের প্রমাণ। হানিয়া ফ্লোর থেকে ছবিগুলো তুলে দেখতে থাকে। কয়েকটা ছবি তার আর আদিয়াতের, আর কয়েকটা ছবি অন্য আরেকটি পুরুষ আর সে। পুরুষটিকে জড়িয়ে ধরে পার্কে বসে আছে, তো আরেকটিতে দেখা ছবিতে দেখা যাচ্ছে সে আর পুরুষটি কোনো একটা কফি শপে হাতে হাত রেখে বসে আছে। এই ছবিটি সে চিনতে পারে। মুহূর্তেই হানিয়ার দেহ মন নিচের প্রতি আফসোসে ব্যস্ত হয়ে পড়ে। সে একজন ভুল মানুষকে নিচের প্রণয়ের মানুষ বানিয়েছিল, তা আবারও প্রমাণিত হয়। জাবিয়ান কোনো কালেই হানিয়ার জন্য সঠিক ছিল না। মিস্টার তালুকদার ছবিগুলো দেখে স্তব্ধ হয়ে বসে পড়ে সোফায়। মিসেস তালুকদার আর সোহা দুনিয়ার বিশ্রী সব কথাগুলো হানিয়াকে শোনাচ্ছে। জাবিয়ান তাদের আর কথা বলতে না দিয়েই হানিয়াকে টেনে নিচে রুমে নিয়ে আসে। রুমে এনে ছুঁড়ে ফেলে ফ্লোরে। হানিয়া পড়ে গিয়ে হাতে আর পায়ে হালকা ব্যথা পায়, কিন্তু সেদিকে খেয়াল নেই তার। সে নিচের মনকে নিচে সান্ত্বনা দিচ্ছে এই বলে, সকলের কপালে ভালোবাসা থাকে না হানিয়া। জাভিয়ান এক হাত কোমরে রেখে আরেক হাত মুখে রেখে পেছনে ফিরে ছুঁড়ে ছুঁড়ে শ্বাস ফেলতে থাকে। হুট করে হুঙ্কার দিয়ে হানিয়ার কাছে এসে তার চোয়াল শক্ত করে চেপে ধরে বলে, এই জন্য বুঝি আমার থেকে দূরত্ব রাখতে শুরু করেছিস? শরীরের ক্ষুধা অন্য একজন মিটিয়ে দিচ্ছে, তাই আমায় আর ভালো লাগছে না, তাই না? হানিয়া জাভিয়ানের হাত নিচের চোয়াল থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তাই হানিয়া সেই অবস্থাতেই বলে, এমন কিছু বলেন না যেটার জন্য পরবর্তীতে আফসোস করতে হয়। আফসোসের কথা বলছিস? আমার নিজের প্রতি আফসোস হচ্ছে তোকে বিয়ে করে। আমার কপালেই এমন চরিত্রহীন মেয়ে ছিল। এই তোর এত ক্ষুধা আমায় বলতি, তোর শরীরে যত জ্বালা আছে মিটিয়ে দিতাম, কিন্তু আমার বউ হয়ে অন্যের সাথে কিভাবে সম্পর্ক রাখতে পারলি বল? হানিয়া কিছুই বলে না, নির্বাক চোখে তার দিকে তাকিয়ে থাকে। জাভিয়ানও তার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। দুজনে চোখের মাধ্যমে নিজেদের না বলা কথাগুলো বলতে চাইছে, কিন্তু কেউ তা বুঝতে চাইছে না, বুঝতে পারছে না। হুট করে জাভিয়ান হানিয়ার চোয়ালে রাখা হাতটা নরম করে ধরে, তারপর কণ্ঠে মায়া নিয়ে বলে, আমায় কেন ভালোবাসলে না হানিয়া? হানিয়ার কথাটা শুনে হাসি পায়। ভালোবাসেনি হানিয়া জাভিয়ানকে? এত কিছু সহ্য করেও তো জাভিয়ানের সাথে থাকতে চেয়েছিল, নিজের মনের কথা জানাতে চেয়েছিল, কিন্তু কি করলো জাভিয়ান? খুবই নিখুঁতভাবে হানিয়ার মনটা ভেঙে দিয়েছে। সে জাভিয়ানকে ফিরতে প্রশ্ন করে, ভালোবাসার কোনো কারণ দিয়েছিলেন? হানিয়ার প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না জাভিয়ান। সে নিচের মাথাটা এগিয়ে এনে হানিয়ার কপালের সাথে কপাল লাগিয়ে চোখ বন্ধ করে। হানিয়াও চোখ বন্ধ করে নেয়। জাভিয়ান চোখ রেখেই বলে, বউ, হুম। ভালোবাসিস আমায়? না। এক বাক্যের উত্তরটি জাভিয়ানের বাজেভাবে ক্ষত বিক্ষত করতে সক্ষম। তাও সে বলে, ভালোবাসা দেই একটু। ভালোবাসা নাকি অধিকার প্রয়োগ করতে চান? যদি বলি ভালোবাসা? বিশ্বাস করতে কষ্ট হবে, কারণ ভালোবাসলে বিশ্বাস করতে হয়। আচ্ছা, তোমার কথাই, একটু অধিকার প্রয়োগ করি। হানিয়া কোনো উত্তর দেয় না, চুপ করে থাকে। সবসময় ভুল করা জাভিয়ান আবারও একটা ভুল করে। সে হানিয়া নীরবতাকে সম্মতিসূচক নীরবতা মনে করে। জাভিয়ান হানিয়ার কপাল থেকে নিচের কপাল সরিয়ে সেখানে নিচের পুরুষালী ঠোঁটের স্পর্শ দেয়। স্পর্শটার স্থায়িত্ব ছিল বেশ অনেকটা সময়। তারপর জাভিয়ান নিচের ঠোঁট স্পর্শ দিতে থাকে হানিয়ার চোখে, কপালে, বলতে গেলে পুরো মুখটা নিচের ঠোঁটের স্পর্শ দিতে থাকে। জাভিয়ান এক প্রকার ঘড়ির মধ্যে চলে যায়। হুট করে হানিয়ার ফোন বেঁচে ওঠে। জাভিয়ান সেটাকে ইগনোর করে নিচের কাজ করতে থাকে, কিন্তু ফোন আসে আর বন্ধ হয় না। 3 বারের সময় জাভিয়ান বিরক্ত হয়ে হানিয়াকে ছেড়ে তার ফোনটা নিচেই তোলে। সে জানু নামে সেভ করা নম্বরটি থেকে কল এসেছে। জাভিয়ান ফোনটা রিসিভ করে কানে তোলে। সে কিছু বলার পূর্বেই অপর পাশের লোকটি আগেই বলা শুরু করে, হানিয়া আজ বিকেলের দিকে দেখা করতে পারবে তোমাদের বাসার পেছনের ওই পার্কটায়? ইটস ভেরি আর্জেন্ট। জাভিয়ান এতক্ষণ হানিয়ার মধ্যে ডুবেছিল, তাই কিছুক্ষণ আগের ঘটনা প্রায় ভুলে গিয়েছিল, কিন্তু এই ফোন কলটি তাকে সেই সব কথা পুনরায় মনে করিয়ে দেয়। সে রেগে বলে, না, পারবে না দেখা করতে। এই তুই কে বে? জানিস না হানিয়া বিবাহিত?
একটা বিবাহিত সেকেন্ড হ্যান্ড মেয়েকেই পেলি রিলেশনে জড়ানোর জন্য? দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছিল? জাবিয়ান অকথ্য গালাগালি নিতে না পেরে ব্যক্তিটি ফোন কেটে দেয়। লোকটি ফোনটা কেটে দেওয়ার জাবিয়ান আরও রেগে যায়। সে তার হাতে থাকা ফোনটা আছাড় মারে ফ্লোরে। এতেও রাগ কমে না বলে তার পায়ের বুট জুতা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে ফোনটার ভবলীলা সাঙ্গ করে। ফোনটা ভাঙা শেষ হলে সে হানিয়ার কাছে এসে তার চোয়াল চেপে বলে, আর যাই করি না কেন তোর মতো চরিত্রহীন ছিলাম না। সোহার সাথে ঢলাঢলি করতাম, কিন্তু সেটাও তোরই সামনে। তোর পেছনে কখনো কোনো মেয়ের দিকে চোখটা পর্যন্ত তুলে দেখিনি, আর তুই কি করলি? হানিয়া চুপ করে তাকিয়ে দেখতে থাকে জাবিয়ানকে। জাবিয়ান নিচেই বলে, আই ওয়ান্ট ডিভোর্স। এতদিন তুই চাইতি, আজ থেকে আমিও চাই। ডিভোর্স চাই তোর থেকে, তোর মতো চরিত্রহীন মেয়ের থেকে মুক্তি চাই।